হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের বিষয় হচ্ছে ক্লাস 9-এর গুরুত্বপূর্ণ এক চ্যাপ্টার নিউটনের গতিসূত্র। এই চ্যাপ্টারটা আমরা কয়েকটা পার্টে শেষ করব। আজকে আমরা নিউটনের প্রথম গতিসূত্রটা নিয়ে আলোচনা করব। তো কথা না বেরিয়ে চলো শুরু করি। সকলে মন দিয়ে শুনবে, আশা করি সকলে বুঝতে পারবে। তো ফার্স্ট দেখো কি বলেছে, নিউটনের প্রথম গতিসূত্র কি। যে নিউটনের প্রথম গতিসূত্রটা কি, যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। অর্থাৎ কি বলেছে এখানে, যে বাইরে থেকে যদি আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। অর্থাৎ বাইরে থেকে যদি আমরা কোনো একটা পাথর আছে স্থির জায়গায়, সেই পাথরটার মধ্যে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে সেই পাথরটা নড়বে না, অর্থাৎ সেখানে স্থির থাকবে। আর ধরো একটা সাইকেল গতিশীল আছে, সেই সাইকেলটিকে যদি আমরা বাইরে থেকে বাধা না দিই বা বল প্রয়োগ না করি তাহলে সেই সাইকেলটা চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। অর্থাৎ এটাই বলেছে নিউটনের প্রথম গতিসূত্রে, যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। বোঝা গেল? নিউটনের প্রথম গতিসূত্র থেকে প্রাপ্ত বিষয়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ধারণা পাই, একটা বস্তুর জাড্য আর একটা বলের সংজ্ঞা। তো বস্তুর জাড্যটা কি, যে বস্তুর জাড্য হচ্ছে একটা ধর্ম বস্তুর, যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির অবস্থা বা গতিশীল বস্তু তার গতীয় অবস্থা বজায় রাখতে চায় বা নিজের অবস্থা পরিবর্তনে বাধা দেয়, সেই ধর্মকে জাড্য বা জড়তা বলে। বস্তুর ভরই জাড্যর পরিমাপক, অর্থাৎ যে বস্তুর ভর যত বেশি তার জাড্য ধর্ম তত বেশি। অর্থাৎ জাড্যটা কি, যে জাড্যটা হলো বস্তুর এক ধর্ম, যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির অবস্থা এবং গতিশীল বস্তু তার গতীয় অবস্থা বজায় রাখতে চায় বা নিজের অবস্থা পরিবর্তনে বাধা দেয়, যে স্থির বস্তু তার স্থির অবস্থা, গতিশীল বস্তু তার গতিশীল অবস্থা পরিবর্তনে বাধা দেয়, এই ধর্মকেই জাড্য বা জড়তা বলে। বোঝা গেল? এই জাড্য হচ্ছে দুই প্রকার, একটা স্থিতিজাড্য আর একটা গতিজাড্য। স্থিতিজাড্যটা কি, যে স্থির বস্তুর চিরকাল স্থির অবস্থায় থাকার প্রবণতাকে স্থিতিজাড্য বলে। তোমরা উদাহরণটা দেখো তাহলেই বুঝতে পারবে। এখানে দুটো উদাহরণ আছে, দেখো ফার্স্ট উদাহরণ কি বলেছে, কোনো গাড়ি হঠাৎ চলতে শুরু করলে গাড়ির মধ্যে বসে থাকা যাত্রী পেছনের দিকে হেলে যায়। স্থিতিজাড্যের জন্য এরূপ ঘটে। তাহলে কি বললো, যে কোনো গাড়ি হঠাৎ যদি চলতে শুরু করে তাহলে গাড়ির মধ্যে বসে থাকা যাত্রী পেছনের দিকে হেলে যায়। এটা কেন হয়? এটা স্থিতিজাড্যের জন্য হয়। যে যখন গাড়িটি স্থির ছিল তখন যাত্রীও স্থির ছিল, অর্থাৎ যাত্রীর দেহের সমস্ত অংশ স্থির ছিল। অর্থাৎ গাড়িটা যখন স্থির ছিল তখন যাত্রীও স্থির ছিল এবং যাত্রীর দেহের সমস্ত অংশই স্থির ছিল। কিন্তু গাড়িটি হঠাৎ যদি চলতে শুরু করে তাহলে যাত্রীর দেহের নিম্নাংশ অর্থাৎ পা গাড়ির সংলগ্ন বলে গাড়ির সঙ্গে গতিশীল, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ স্থিতিজাড্যের প্রভাবে স্থির থাকতে চায়, তাই যাত্রী পেছনের দিকে হেলে পড়ে। তাহলে কি, যে যখন গাড়িটি স্থির ছিল তখন যাত্রীও স্থির ছিল, অর্থাৎ যাত্রীর দেহের সমস্ত অংশই স্থির ছিল, কিন্তু গাড়িটি যখন স্থির অবস্থা থেকে চলতে শুরু করে তখন যাত্রীর দেহের নিম্নাংশ গাড়ির সংলগ্ন বলে গাড়ির সঙ্গে গতিশীল হয়, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ তার স্থিতিজাড্যের জন্য স্থির অবস্থায় থাকতে চায়। তাহলে দেহের নিম্নাংশ গতিশীল সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু উপরের অংশটা স্থিতিজাড্যের জন্য স্থির অবস্থায় থাকতে চায়, তাই যাত্রী পেছনের দিকে হেলে পড়ে। বোঝা গেল? 2 নম্বর উদাহরণটা দেখো, যে লাঠি দিয়ে আঘাত করলে কম্বল বা পশমের কোটের ধুলো ঝাড়া হয়। লাঠি দিয়ে আঘাত করলে কম্বল বা কোটে গতি অবস্থা সৃষ্টি হয়, ওদের গায়ে লেগে থাকা ধূলিকণাগুলোর স্থিতিজাড্যের জন্য আগের অবস্থায় থাকতে চায়, তাই কোনো অবলম্বন না পাওয়ায় ধূলিকণাগুলো নিচে পড়ে। তো এগুলো হলো স্থিতিজাড্যের উদাহরণ। এরপর রয়েছে গতিজাড্য। গতিজাড্যটা কি, যে সচল বস্তুর সবসময় সমবেগে সরলরেখা বরাবর চলার প্রবণতাকে গতিজাড্য বলে। সচল বস্তু বা গতিশীল বস্তুর সবসময় সমবেগে সরলরেখা বরাবর চলার প্রবণতাকে গতিজাড্য বলে। উদাহরণগুলো দেখো তাহলেই বুঝতে পারবে। ফার্স্ট উদাহরণ দেখো কি বলেছে, চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ির যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। এর আগেরটা আমরা বললাম যে স্থির অবস্থা থেকে গাড়ি চলতে শুরু করলে যাত্রী পেছনের দিকে হেলে যায়। আর গতিজাড্যের উদাহরণটা কি বললো, চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ির যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। গতিজাড্যের জন্য এরূপ ঘটে। গাড়িটি গতিশীল থাকায় আরোহীর বা যাত্রীর সমস্ত দেহেই গাড়ির সঙ্গে গতিশীল ছিল। গাড়ি থামার মুহূর্তে যাত্রীর দেহের নিম্নাংশ, গাড়িটি যখন থামে তখন যাত্রীর দেহের নিম্নাংশ অর্থাৎ পা স্থির অবস্থায় আসে, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ, গাড়িটি যেহেতু গতিশীল ছিল তাই যাত্রীরও সমস্ত দেহের অংশ গতিশীল ছিল। তাহলে গাড়িটি যখন হঠাৎ থামে তখন দেহের নিম্নাংশ থেমে গেল, দেহের ঊর্ধ্বাংশ তখনও তার গতীয় অবস্থাটা বজায় রাখতে চায় তার গতিজাড্যের জন্য, তাই সামনের দিকে ঝুঁকে যায় বা হেলে পড়ে। যে চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ির যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে, এটা কেন হয়, যে গতিজাড্যের জন্য এরূপ হয়।
কেন? যে গাড়িটি গতিশীল থাকায় আরোহীর সমস্ত দেহেই গাড়ির সঙ্গে গতিশীল ছিল। গাড়ি থামার মুহূর্তে যাত্রীর দেহের নিম্নাংশ স্থির অবস্থায় আসে, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ তখনও গতি অবস্থা বজায় রাখতে চায়, সামনের দিকে এগিয়ে যেতে চায়, ফলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। বোঝা গেল? 2 নম্বর উদাহরণটা দেখো কি বলেছে, যে চলন্ত গাড়ি থেকে নামতে গেলে পিছনের দিকে হেলে নামতে হয়, অথবা চলন্ত গাড়ি থেকে নামতে গেলে একটু দৌড় দিয়ে নামতে হয়। কেন সেটা নামতে হয় দেখো, তা না হলে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ার ভয় থাকে। যে চলন্ত গাড়িতে যাত্রীর সমস্ত দেহ গতিশীল থাকে, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে যাত্রীর দেহের নিম্নাংশ মাটির সংস্পর্শে এসে স্থির হয়, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ তখনও গতি অবস্থা বজায় রাখতে চায়, বলে সামনের দিকে এগিয়ে যায়, তাই হুমড়ি খেয়ে পড়ার ভয় থাকে। কিন্তু পেছনের দিকে হেলে নামলে দেহের ঊর্ধ্বাংশ কিছুদূর এগিয়ে স্থির অবস্থায় আসে, তাই হুমড়ি খেয়ে পড়ার ভয় থাকে না। অর্থাৎ দেখবে তোমরা যে কেউ যখন কোনো গতিশীল গাড়ি থেকে নামে, যখন গাড়িটি ছোলো করে, তখন যে ব্যক্তি সেই গাড়ি থেকে নামে একটু দৌড় দিয়ে নামে, কারণ যে গাড়িটি যখন গতিশীল ছিল সে আরোহীর বা যাত্রীর দেহের সমস্ত অংশই গতিশীল ছিল। এখন সেই আরোহী বা যাত্রী যদি গাড়ি থেকে দৌড় দিয়ে না নেমে হুট করে থেমে যায়, তাহলে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ার ভয় থাকে। কেন? গাড়িটি যখন গতিশীল ছিল তখন যাত্রীর দেহের সমস্ত অংশই গতিশীল ছিল। সেই গতিশীল গাড়ি থেকে যখন একজন আরোহী বা যাত্রী নামবে, তখন হুট করে সেই যাত্রী বা আরোহীর দেহ স্থির হয় না, অর্থাৎ গতিশীল থাকে তার গতিজাড্যের জন্য। তাই যদি তুমি সেই গাড়ি থেকে নামার সময় একটি দৌড় দিয়ে নামো, তাহলে সেই গতিশীল অবস্থায় ধীরে ধীরে স্থির হয়, ফলে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ার ভয় থাকে না। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, যে ভরই কোনো বস্তুর জাড্যের পরিমাপ, অর্থাৎ যে বস্তুর ভর বেশি সেই বস্তুর জাড্য বেশি। এর আগেও আমরা এটা বললাম, অর্থাৎ বস্তুর ভরই হলো জাড্যের পরিমাপ, যে বস্তুর ভর যত বেশি সেই বস্তুর জাড্য তত বেশি। বোঝা গেল? নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা কি? যে নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল থাকে। অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা যেটা জানি সেটা হলো যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে যদি আমরা বাধ্য না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল থাকবে। অর্থাৎ বাইরে থেকে চাপ প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকে বল বলে। তাহলে বলটা কি? যে বাইরে থেকে চাপ প্রয়োগ করে কোনো বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয়, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করা হয় বা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকেই বল বলে। অথবা যে ভৌত কারণ বা কোনো বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তন করে বা পরিবর্তন করার চেষ্টা করে, তাকে বল বলে। তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা নিউটনের প্রথম গতিসূত্রটা নিয়ে আলোচনা করলাম। এর পরের দুটো সূত্র আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের থাকা বেল আইকনটা ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থেকো। টাটা।